দর্শক কফি খাচ্ছি, আমিও কিন্তু কফি খাচ্ছি। এবং এই মুহূর্তে আছি একটি ক্যাফেতে, নাম অরো ক্যাফে, এবং আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-এ 10। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আড্ডায়, এবং ঈদের শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। নাম তো বলাই হয়নি, আমি আছি নীল, আমার সাথে সূচনা, এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে শবনম ফারিয়া। কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। শুরুতে আপনার কাছে জানতে চাই, ঈদ মানে আসলে আপনার কাছে কি? ঈদ মানে এখন হচ্ছে আপু আমার কাছে ছুটি। তবে ঈদটা কিন্তু একটা আনন্দ নিয়ে আসে, এবং আমরা 10-এ 10 শুরু করেছি, এবং 10-এ 10-এর প্রথম প্রশ্ন আপনার কাছে। আব্রাহাম কাউলে বলেছেন যে আমি সংক্ষিপ্ত অথচ আনন্দমুখর জীবন চাই। আপনার কাছে আমার জানার বিষয় যে আপনিও কি আব্রাহাম কাউলের মতোই জীবন চান, নাকি ভিন্ন কোনো জীবন চান? না না, আমি একদমই ওনার সাথে একমত। কারণ আমরা সবসময় বলি না, এটা তো আমরা এমনিতেই বলি যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি হয়তো অনেক বড় একটা জীবন যাপন করলাম, কিন্তু সেটাতে অর্থবহ জীবন হলো না, এবং আমি যথেষ্ট ঘুরতে পারলাম না, বা জীবনের যথেষ্ট এক্সপিরিয়েন্স পেলাম না। ওরকম ডাল লাইফ রেখে তো আমার কাছে মনে হয় যে খুব একটা আনন্দের হবে না। হবে না, অবশ্যই হবে না। এই যে ডাল লাইফ বা আনন্দ নিয়ে কথা হচ্ছিল, আমার কাছে একটা প্রশ্ন আছে 10-এ 10। সেটা হচ্ছে বেশি আশা সেখানে বেশি ব্যথা, কম আশা কম ব্যথা, এরিস্টটল বলে গেছেন। আসলে কি তাই? এক্সপেকটেশন ইজ দ্য মাদার অফ অল কাইন্ড অফ স্যাডনেস, এটা আমি সব সময় বলি। এবং আমি যখন ছোট ছিলাম তখন আসলে আমি খুবই ডিফারেন্ট একটা এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমার বড় দু বোন আছে, একজন আমার 16 বছরের বড়, একজন আমার 12 বছরের বড়, অনেক বড়, যার জন্য আমি অনেক প্যাম্পার্ড একটা বাচ্চা ছিলাম। এবং আমার পারিবারিক যেভাবে আমাকে বড় করার যে ওয়েটা ছিল, এখন বড় হওয়ার পরে আমার মনে হয় যে ওটা আসলে সঠিক ওয়ে ছিল না। কারণ আমার মনে পড়ে না যে আমি কখনো আমার পরিবারের কাছে কিছু চেয়েছি এবং তারা আমাকে না বলেছে। তো এটার ফলে যেটা আমার মধ্যে হয়েছে যে আমি সব জায়গায় এক্সপেক্ট করতাম যে পৃথিবীর সবগুলো পদক্ষেপেই বা পদেই আমি এটাই হবে আমার সাথে, যে আমি যেটা চাবো আমি সেটাই পাবো। এবং যখন আমি অভিনয় করেছি তখনও আমি খুবই ফরচুনেট যে আমার যারা সিনিয়ররা ছিলেন তারা আমাকে অত্যন্ত স্নেহ করতো। কিন্তু তারপর যখন একটু বড় হলাম এবং বাস্তব লাইফে বিভিন্ন নতুন নতুন স্টেপ আমাকে নিতে হলো, তখন আমি গিয়ে দেখলাম যে আমি যেভাবে ভাবছি সেরকম হচ্ছে না, এবং পৃথিবী কখনোই আমার চিন্তার সাথে মিল রেখে পৃথিবী চলবে না, আমাকে পৃথিবীর সাথে আগাতে হবে। সো তখন আসলে আমি হোঁচট খেতে গিয়ে আমি বুঝেছি যে ওকে, এখন আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমি কোনো এক্সপেকটেশন কারোর প্রতি রাখতে পারবো না। এক্সপেকটেশন যখন রাখবো তখনই আমি হার্ট হব, আর যখন আমি ছেড়ে দেবো যাই হোক হয়, যতটুকুই হবে আমি খুশি হব যে আচ্ছা এটা তো হচ্ছে। কিন্তু আমরা যেটা বলি সেটা কি আসলে আমরা করতে পারি? আমরা মুখে হয়তো বলছি, কিন্তু আমরা কি আসলে কারো কাছ থেকে একটু হলেও বেশি আশা করি না? না, আমি সম্ভবত এখন জীবনে এতগুলো এক্সপেরিয়েন্স এবং এতগুলো জায়গার মধ্য দিয়ে গিয়েছি, স্পেশালি আমার বাবা মারা যাওয়ার ব্যাপারটা আমার জন্য অনেক বড় একটা কি বলবো অভিজ্ঞতা ছিল। কারণ আমি খুবই আমার বাবার সাথে ক্লোজ ছিলাম, এবং আমি কখনো ভাবিনি যে একটা জীবন হবে যেখানে বাবা থাকবে না। তো সেইটার সাথে অ্যাডজাস্ট করতে গিয়েই সামহাও আমার বাবা মারা যাওয়ার পরেই আমার হয়তো ব্রেনের সেই দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল যে এখন আমি আর কারো কাছে কিছু চাইতে পারি। আচ্ছা, তার মানে আসলে বাবার কাছে কন্যারা সবসময় রাজকন্যা, সে বাবার প্রতি কিন্তু আমাদের ভীষণ রকম প্রার্থনা থাকলো। আমি একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে জালালউদ্দিন রুমির একটি কথা আছে, গতকাল চালাক ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, আজ আমি বিজ্ঞ তাই নিজেকে বদলাতে চাই। জীবনের অভিজ্ঞতাগুলো না অনেক কিছু পরিবর্তন করে। নীল ভাই, আমি যদি আপনাকে বলতে চাই যে আজ থেকে ঠিক 5 বছর আগে যে আমি ছিলাম, আজকে যে আমি, হ্যাঁ আপনি যদি আমাকে বলেন ওখানে অনেক পাওয়া না পাওয়া বা অনেক স্ট্রাগলের গল্প আছে, কিন্তু যে স্ট্রাগলগুলো ছিল বা যে অভিজ্ঞতাগুলো ছিল, কিছু কিছু অভিজ্ঞতা আমার জন্য সুখের অভিজ্ঞতা ছিল না, কিন্তু আজকে যে আমিটা হয়েছি ওই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমি যদি না যেতাম তাহলে আমি এই আমিটা হতে পারতাম না। এবং এখন আমি অনেক কিছু অনেক সহজভাবে চিন্তা করতে পারি, এবং অনেক কিছু আমার মনে আচ্ছা ইটস ওকে ফাইন, কী হবে, এরকম একটা চিন্তা আমার মধ্যে এসছে। সো যেটার জন্য হয় কি, আমার কাছে এখন মনে হয় যে আমার জীবন অনেক সহজ হয়ে গিয়েছে, কারণ আমি নিজেকে এই জিনিসটাতে পাল্টাতে পেরেছি যে আমি আসলে কোনো কিছুই আমাকে এখন খুব বেশি টাচ করে না। আমার কাছে সব কিছুই মনে আচ্ছা হয়েছে, দিস টু শ্যাল পাস। সো আমি আমারটাতেই কনসেন্ট্রেট করি। সো এটা আমি এটার সাথে একদম, এবং আমাদেরও আসলে এরকমই বিজ্ঞ হওয়া উচিত।
আমরা পরিবারের প্রসঙ্গে ছিলাম এবং এই যে পরিবারের প্রশ্ন যখন আসলো তখন আমার কাছে একটা প্রশ্ন আছে। রবার্টিও বলেছেন মাঝে মাঝে তোমার সবার থেকে বিরতি নিয়ে একদম একাকী অবস্থান করা উচিত, নিজেকে বোঝার জন্য, নিজেকে অনুভব করবার জন্য, নিজেকে ভালোবাসবার জন্য। সত্যি কি একাকী অবস্থান করা উচিত মাঝে মাঝে? আমার মনে হয় করা উচিত। কারণ আপু এটা একটা ফ্রেজ আছে যে এটা বলে যে একটা বড় গাছের নিচে একটা ছোট গাছ কখনো বড় হতে পারে না, এবং জীবনের কিছু সময়ে একটা মানুষকে একা থাকা উচিত এই জন্য যে একা থাকা শিখতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুটিংয়ের আগে বলছিলাম, আমার বাসা নিয়ে কথা হচ্ছিল যে আমি নিজে নিজে রান্না করি, এটা করি। আমি আমার মাকে একদিন গিয়ে বললাম যে মা, আমি সব কিছুতে তোমার উপর ডিপেন্ডেন্ট, কোনো কারণে যদি তুমি না থাকো আমার পুরো পৃথিবী বন্ধ হয়ে যাবে। আমি একা থাকার যে একটা প্রসেস আছে আমি সেটা শিখতে চাই, এবং আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই। যে বেসিক কিছু লাইফ স্কিল আছে না, কুকিং, ক্লিনিং, এগুলো তো একদম বেসিক লাইফ স্কিল, আমি এই জিনিসগুলো শিখতে চাই। আমি বলছিলাম না আমি খুব আদরের বা এত প্যাম্পার ছিলাম, আমাকে আসলে কখনো এসব কিছু শেখানো হয়নি। তো তখন আমার মনে হয়েছে যে আমি একা কিছুদিন থেকে এইটা শিখতে চাই যে একা থাকতে কেমন লাগে, এবং একা একা যে আমি জীবন যাপন করতে পারছি এটা যখন আমি জানবো তখন অ্যাজ আ পার্সন আমার কনফিডেন্সটা আর একটু বাড়বে যে জীবনে অবশ্যই মানুষের প্রয়োজন আছে, জীবনে অবশ্যই পরিবারের প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে, বন্ধুদের প্রয়োজন আছে, বিশেষ একজন মানুষেরও প্রয়োজন আছে। কিন্তু যখন আমি জানি যে আমি একাও নিজেকে হ্যাপি রাখতে পারি, তখন ওই মানুষগুলোকে যখন আমি ডিল করতে যাব তখন আমার এটা বার্ডেন মনে হবে না যে আমার একজনকে লাগবেই। যেমন এখন আমি যেরকম, আমার কাছে মনে হয় কেউ যদি আমার লাইফে আসে খুব ভালো, কারণ তাকে সেইভাবেই আসতে হবে যে হ্যাঁ সে এসে আমার লাইফে একটা ভ্যালু অ্যাড করছে। কিন্তু শুধুমাত্র আমার একজন মানুষকে লাগবে সেটার জন্য আমি আসলে কাউকে চাই না। অনেক কথা হচ্ছিল, পরিবার নিয়েও কথা হচ্ছিল। এই মুহূর্তে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। নিশ্চয়ই পরিবার নিয়ে আপনারাও আসলে দেখছেন 10-এ 10। ফিরছি বিরতির পর। আরও একবার স্বাগত মিস্টার স্মার্ট এসি 10-এ 10 অনুষ্ঠানে। আচ্ছা, এবার আমার পালা, কারণ আমার কাছে আমি একটি প্রশ্ন নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে যে আমি করব। আমরাই আসলে কথা বলে যাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে হুমায়ুন আহমেদ। আমার বুক পকেটে এখন হুমায়ুন আহমেদ, যেটা আমি বলছি যে ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। হুমায়ুন আহমেদ বলছে মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যে ভালোবাসা তার কাছে বেশি প্রিয়। আমরা জানতে চাই শবনম ফারিয়ার কাছে আসলে কোনটা বেশি প্রিয়? আমি এটার আসলে সরাসরি উত্তরটা দিতে পারবো না, কারণ এই ভালোবাসা, বিয়ে, এই দুটা বিষয় আমার অভিজ্ঞতা খুব বেশি আনন্দের না। সো যেহেতু আনন্দের না, সেটা নিয়ে আসলে আমি খুব বেশি কথা বলতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয় বিয়ে একটা রেসপন্সিবিলিটি। যখন রেসপন্সিবিলিটিগুলো আমাদের ঘাড়ে চলে আসে তখন আসলে আবেগ খুব বেশি কাজ করে না, এবং বিয়ে মানে যে আসলে ভালোবাসার পরিপূর্ণতা সেটাও আমার কাছে আসলে মনে হয় না। কারণ বিয়ে মানে হচ্ছে দুটো পরিবার একসাথে থাকা, সেখানে অ্যাডজাস্ট করা, একজন মানুষের দায়িত্ব নেওয়া, একজন মানুষকে আমি আমার জীবনে নিয়ে এসেছি, তার জীবনটাকে যাতে আমি সহজ করতে পারি সেই চেষ্টাটা করা। সেখানে আমার কাছে মনে হয় ভালোবাসাটা অনেক, সেই লিস্টে ভালোবাসাটা অনেক নিচে থাকে। আমার কাছে মনে হয় যে একজন মানুষকে রেসপেক্ট করা, দায়িত্ববোধটা থাকা ভালোবাসার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিয়েতে। তুমি যখন বুক পকেটে হুমায়ুন আহমেদ রেখেছো তখন আমি জয় গোস্বামী পড়ছিলাম। জয় গোস্বামী বলছেন, প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। হৃদয় ভেঙেছে আপু? মানে হৃদয় ভাঙার গল্প, অথচ হাসি হাসতেছে কারণ সে জানে। এটা কষ্টের হাসি। হৃদয় তো ভাঙেই, সবারই কোনো না কোনো ভাঙে। সেটা যে শুধুমাত্র একটা মানুষের দ্বারা ভাঙে তা না। হয়তো আমি আমার কাজ নিয়ে এক্সপেক্ট করছি যে এই কাজটা আমার হবে, সেটা হচ্ছে না। আমি হয়তো একটা চাকরি এক্সপেক্ট করছিলাম, একটা প্রমোশন এক্সপেক্ট করছিলাম, সেটা হবে না। হৃদয় তো সেভাবেও ভাঙে, কিন্তু সেই হৃদয় ভাঙাগুলোকে আমরা এত গ্লোরিফাই করি না। যখন একটা মানুষ আমাদের হৃদয় ভাঙে তখন সেটাকে নিয়ে যতটা হয়, কারণ হয়তোবা তখন একজনকে ব্লেম করার সুযোগ থাকে। চাকরিটা হয়নি তখন ভাবি ভাগ্য, আল্লাহ দেয়নি, হয়তো এটাই আমার জন্য ভালো। কিন্তু যখন কোনো মানুষ হৃদয় ভাঙে তখন ব্লেম করি যে ও আমার হৃদয়টা ভেঙেছে। সো হ্যাঁ, হৃদয় ভাঙা জরুরি। কেন জরুরি? হৃদয় ভাঙলে আমরা নিজেদেরকে আবার ভালোবাসতে শিখি, এবং আমরা আবার ফিরে যাই সেই জায়গাটাতে যেই জায়গাটাতে আনন্দ পাই বা কমফোর্ট পাই।
যেমন আমি যখন প্রেমে পড়েছি জীবনের বিভিন্ন সময়ে, আমি তখন খুব বায়াসড হয়ে যেতাম। ওই মানুষটাকে ঘিরেই আমার সব কিছু থাকতো। আমি কাজ বাদ, ক্লাস বাদ, বাসা বাদ, সব কিছু বাদ দিয়ে ওই মানুষটাই আমার সবসময় প্রায়োরিটি, যেটা খুবই আনহেলদি একটা প্র্যাকটিস। এটা আমি এখন জানি, কারণ আমার হার্ট ব্রেক হয়েছে। কোনো মানুষকে এত বেশি প্রায়োরিটি দেওয়া উচিত না যে নিজেকেই আমি হারিয়ে ফেলি। সো এটা এখন আমি শিখেছি, এই জন্য আমি এখন বলি হার্ট ব্রেক খুব ইম্পর্ট্যান্ট। তার মানে আপনি অস্কার ওয়াইল্ডের সাথে একমত হচ্ছেন? উনি কি বলেছে? উনি বলেছেন যে জীবনের সবচেয়ে বড় সত্যটি হচ্ছে কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় দেয়া না দেয়া যেটা আসলে ক্ষতিকর বা যেটা অশুভ। একদমই। আমি পাইসেস, মীন রাশি। আমার রাশিগতভাবে হচ্ছে আমি একটু আবেগী এবং আমি খুবই অবাস্তব জিনিস ভাবতে পছন্দ করি। সেটার জন্য অনেক সময় আমি আমার জীবনে অনেক সিদ্ধান্ত আবেগের বশবর্তী হয়ে নিয়েছি। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা আমাদের ক্ষেত্রেও নাই। হ্যাঁ, এবং একবার না, একাধিকবার। তো এখন আমি জীবনের যে পর্যায়ে এসেছি, এখন মনে হয় আসলে আবেগ থাকা ভালো, কিন্তু আমি চাই না যে আমার জীবনের কোনো সিদ্ধান্ত আর কোনো দিন আবেগের বশবর্তী হয়ে নেওয়া হোক। কিন্তু তাও আমার একটা জিনিস আমার সবসময় মনে হতো যে আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নেয়ার থেকে যখন আমরা গো উইথ দ্য ফ্লো যাই, সেটার আনন্দটা একটু অন্যরকম থাকে। তো এখন এটা আসলে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কিন্তু উচিত যে একটু আবেগটাকে দূরে সরিয়ে রেখেই জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া। আমরা এই মুহূর্তে একটু কথাগুলোকেও দূরে সরিয়ে রাখতে পারি, কারণ সূচনা বিরতি নিতে হবে তোমার। আবারও বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, আমি তো আড্ডায় বেশ মজা ছিলাম এবং আপনারাও নিশ্চয়ই আমাদের সাথে ছিলেন আড্ডা জুড়ে। মিস্টার স্মার্ট এসে 10-10 অনুষ্ঠানের সময় হচ্ছে একটা বিরতির। সাথেই থাকবেন, কোথাও যাবেন না, আমরা আরও জমজমাট আড্ডা নিয়ে ফিরছি। দর্শক, আয়োজনের একদম শেষ বেলায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মিনিস্টার স্মার্ট এসি 10-10। আচ্ছা, আমরা তো অনেক কথাই বলছিলাম এবং সে কথার মধ্যে একাকিত্ব ছিল, বিষণ্ণতা ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই যে আমরা মানুষ, আমরা আসলে হরহামেশাই অনেক কথা বলি। আমরা কঠিন কথা বলি, জটিল কথা বলি, মিথ্যে কথা বলি, অদ্ভুত কথা বলি, মজার কথা বলি। তাৎক্ষণিকভাবে আমরা একটু জানতে চাইবো শবনম ফারিয়ার কাছে কতগুলো কথা সে খুব সহজে আমাদেরকে বলে দিতে পারে। প্রথমে জানতে চাই যে একটা মিথ্যে কথা। খুব ভালো আছি। তার মানে ভালো নেই? আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটা রেগে গিয়ে রাগের কথা শুনতে চাই। এই ঢাকা শহরের ট্রাফিক আর ভালো লাগে না। আই এম সো টায়ার্ড, সিক অ্যান্ড টায়ার্ড। আচ্ছা, এবার আমার পালায় একটা অদ্ভুত কথা বা মজার কথা। অদ্ভুত কথা বা মজার কথা, এখানে একটা ড্রিঙ্কস খাচ্ছিলাম আমি, এটা খুবই ভালো। এটা কোনো অদ্ভুত কথা না, বাট আমি খেতে খুব ভালোবাসি। সো আমার যে কোনো সময় যদি আমার কোনো কারণে মুড চেঞ্জ করতে হয় বা কিছু ভালো লাগছে না, তখন আমি খাই। এবং সেটার জন্য আমাকে সাফার করতে হয়, সিন্স আই হ্যাভ ডায়াবেটিস। সো আমাকে অনেক কন্ট্রোল করে খাওয়া উচিত, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। মানে খাওয়াটাই মজা। এবং আপু, আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি লাইফের বেশিরভাগ হ্যাপিনেসই কন্ট্রোল করতে পারি না। একটা জিনিস আমাকে হ্যাপিনেস দেয়, সেটা হচ্ছে খাবার, এবং সেটা আমি কন্ট্রোল করতে পারি। আমি চাইলেই খেতে পারি, আমি হ্যাপি হতে পারি। সো এই জন্য আমি কখনো কন্ট্রোল করি না। আপু, অনেক ধরনের কথা তো শুনলাম, এবার আমার জানার ইচ্ছা, একদম সহজ একটা কথা বলে নাও। সহজ? হ্যাঁ, একটা সহজ কথা বলা খুব কঠিন। আমি আমার মাকে খুব ভালোবাসি। বাহ বাহ, সহজ এবং চিরন্তন সত্য কথা। দারুণ কথা। এবং আপনার কাছে কি মনে হয় যে সহজ কথা আসলে কোন কথাগুলোকে আমরা সহজ বলতে পারি, যে হ্যাঁ এই কথাগুলোই সহজ, সত্য কথা? সবচেয়ে কঠিন কথা হিসেবে আমি যে কথাটা বললাম, আমি আমার মাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা আমি আমার মাকে কখনো বলতে পারিনি। এটা কিন্তু সবাই জানে, আমার মাও জানে, আমিও জানি, কিন্তু এই যে পৃথিবীর সবচেয়ে সত্যি এবং সবচেয়ে সহজ কথাটা আমি কখনো বলতে পারিনি। এটাই কঠিন হয়ে ওঠে। এটাই সবচেয়ে কঠিন। আমি আমার পুরো জীবনে আমার বাবাকে একবার বলেছি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, যখন আমার বাবা লাইফ সাপোর্টে ঠিক যাওয়ার আগের মুহূর্তে, যখন আইসিইউতে। এবং আমরা তো আর জানতাম না যে সেখান থেকে বাবা ফিরে আসবে না। আমি না হঠাৎ করে বাবার হাত ধরে বলেছি যে বাবা আমরা তোমাকে অনেক ভালোবাসি। বাবা বললো যে জি। আমি বললাম বাবা আমরা তোমাকে অনেক ভালোবাসি। বাবা জাস্ট মাথা নাড়লো। আই এম সো গ্ল্যাড যে আমি এটা আমার বাবাকে জীবনে একবার বলতে পেরেছি, নাহলে আমার সারা জীবন একটা আফসোস থাকতো যে আমি কখনো আমার বাবাকে এই কথাটা বলতে পারিনি। আচ্ছা, আমরা এটাই জানতে চাই যে আসলে সহজ কথা বলাটা কি
কেন সহজ না, কেন এত কঠিন, কেন আমরা বলি না? কারণ আমরা তো সবসময় কঠিন জিনিসটাই প্রথমে চিন্তা করি, সহজটা তো আমরা গ্র্যান্টেড নেই, এটা তো হবেই, এটা কেন বলতে হবে, এটা তো হচ্ছেই। কিন্তু আমরা বেশি চিন্তা করি যে জিনিসটা কঠিন, যেটাতে আমাদেরকে স্ট্রাগল করতে হবে সেই জন্য। তো সেক্ষেত্রে যখন স্ট্রাগলের কথা হয় তখন আমরা ইজিলি বলতে পারি, কারণ ওটা নিয়ে বেশি চিন্তা করি। তবে আমরা ওই কথাটা আসলে বলতে চাই যে আমরা সবাই সহজ কথা বলতে চাই, এবং আমাদের কাছে মনে হলো শবনম ফারিয়া আপনি যেটা বলছিলেন যে সত্য কথা, একদম হৃদয়ের গভীরে থাকা নিখাত সত্য, এর থেকে সহজ কথা কিন্তু আর হয় না, হয় কি? ধন্যবাদ আমাদের সাথে এই ঈদ আড্ডায় বেশ কিছু সময় কাটানোর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এই যে এখন যেসব ঈদের অনুষ্ঠানগুলোতে যাই সেখানে খুব ভিন্ন ধরনের টপিক নিয়ে গল্প হয়, কিন্তু আজকে আমার এখানে এসে খুব ভালো লাগছে যে এতদিন যতগুলো প্রোগ্রামে গিয়েছি তার থেকে একদমই অন্যরকম একটা জায়গায় এসেছি এবং খুবই অন্যরকম সব টপিকে কথা বলেছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দশে দশে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, একাকিত্ব নিয়ে, সম্পর্ক নিয়ে এবং জীবন নিয়েও। এবং সেই জায়গা থেকে আমরা যে কথাটি ভীষণ রকম বলতে চাই, আমরা সবসময় সহজ কথা বলি, সত্য মানেই ভীষণ রকম সহজ। দেশকে নিয়ে আমাদের প্রত্যাশাটা কিন্তু বেশ সহজই, শবনম ফারিয়ার মতো দেশের সব কিছু ভালো হোক সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।